এটা হেডিং নাম হচ্ছে পুনরায় মামলা দায়েরে বাধা। যদি কোনো বিধি অনুযায়ী কোনো মামলা দায়ের নিষিদ্ধ হইয়া থাকে এবং আইনে যদি এটা হয়ে থাকে, তাহলে আপনি পুনরায় মামলা দায়ের করতে পারবেন না। অর্থাৎ কোনো বিধি দ্বারা যদি নিষেধ থাকে, মামলার কারণে না, আগে শেষ হয়ে গেছে এমন কারণও না, একসঙ্গে চলমান এমন কারণও না, কিন্তু আইনে বলছে তুমি এটা করতে পারবা না, এমন বিষয়টাকে বলা হবে রেস জুডিকাটা সাবজুডিস থেকে পৃথক একটা পরিচয়। যদি কোনো বিধির কারণেই বাধা, আইন বলে দিতে পারবা না, এটা সাবজুডিস হওয়ার দরকার নাই, জুডিকাটা হওয়ার দরকার নেই। বারোটা হচ্ছে এইরকম। আর আমার এই ভিতরে যে কথাটা বললাম, পুনরায় মামলা যদি কোনো বিধির কারণে নিষিদ্ধ থাকে, তাহলে পুনরায় মামলা দায়ের করতে পারবে। 12 দ্বারা মিনিস্ট্রি যদি কোনো বিধিতে বলে দেওয়া থাকে এই মামলাটা করতে পারবেন না, তাহলে আপনি পারবেন না, ফেল। আমি বলে দিতে পারবেন না মানে পারবেন না, আপনার বিষয়গুলো নতুন কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারবেন না। তাহলে 12 পর্যন্ত পড়লে এবার আমার যাবো 15 থেকে 20-এর মধ্যে, যেটা পূর্বে একদিন আলোচনা করছে, তারপরে একটা কিঞ্চিত আলোচনা করে আছে। প্রত্যেক মামলা মিনিমাম নিম্নতম আদালতে মামলা দায়ের করতে হবে, ধারা 15 বলছে, মানে যেটা সবচেয়ে ছোটো কোর্ট আপনি ওই কোর্টে মামলাটা দায়ের করবেন, যেটা সবচেয়ে ছোটো কোর্ট আপনি মামলা দায়ের করবেন ওই আদালতে, সবচেয়ে ছোটো কোর্টে আপনি মামলা দায়ের করবেন, বড় করে যেতে পারবেন না। ষোলোতে বলছে যে একটু কি বললাম যে এটা সবচেয়ে ছোটো কোর্টে করে মামলা দায়ের করতে বলবো, কিন্তু কথাটা হচ্ছে মামলাটা করবো কোন কোর্টে। তখন বললো আচ্ছা ঠিক আছে, আমাদের আইন বলছে 3টে এখতিয়ার আছে, বিষয়বস্তু এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর হচ্ছে আর্থিক এখতিয়ার, যাকে বলে পিকুনিয়ারি জুরিডিকশন, টেরিটোরিয়াল জুরিডিকশন, আর একটা সাবজেক্ট ম্যাটার জুরিডিকশন। ইংলিশে তিনটা আলাদা আলাদা ইংরেজি আছে। 16তে বলবো যে আদালতে সীমানার মধ্যে বিষয়বস্তুটা অবস্থিত থাকবে, মানে যে সম্পত্তিটা নিয়ে অবস্থিত থাকবে বিষয়বস্তুটা, সেই আদালতেই মামলা দায়ের করবেন। মানে মেনলি হচ্ছে স্থাবর, সহজ কথা হচ্ছে যে স্থাবর সম্পত্তিটা যে এলাকায় অবস্থিত, যেই থানায় অবস্থিত, যেই মৌজায় অবস্থিত, ওইটা যেই থানার আওতাধীন, ওই থানার জন্য যে কোর্ট, ওই আদালতে মামলা দায়ের করবেন। হচ্ছে আইনের আমাদের সহজ একটা থিওরি। এবার আমাদের আইন এসে বললো যে আচ্ছা ঠিক আছে, যে তুমি যে জিনিসগুলো বলতেছো আমি মানলাম, কিন্তু এখানে তো সব ম্যাটার না, এখানে আরও ম্যাটার আছে। 17তে বললো বিভিন্ন আদালতের ইখতিয়ারের মধ্যে যদি পড়ে যায়, এটা আমরা তখন কী করবো, বলছে যে কোনো একটা আদালতে মামলা দায়ের করবো। কারণ তোমার বাড়ি পড়ছে রূপগঞ্জ আর 2,500 বর্ডারে। এখন ওই আমলে মানে 1908 সালে এটা রূপগঞ্জে পড়ছে না 2,500 পড়ছে, বোঝা মুশকিল। তো নদী নালা ডোবা, বাড়ির মধ্যে ডোবা, বাড়িতে পুকুর, থানা খন্দ বলা হয়, রাস্তাঘাটও ভালো না, বৃষ্টির সময় কষ্ট হয়। হ্যাঁ, তো ভুল আদালতে যদি বোঝা না যাওয়া যায়, তাহলে একটা আদালতে করে দিলেই হয়। সেটা কথা হচ্ছে তুমি একটা আদালতে করে দাও, তাতেই চলবে, তুমি একটা আদালতে করলেই হলো। আইন বললো ঠিক আছে, তুমি যে কোনো একটা আদালতের মধ্যে বলো তুমি একটা করে দিলে, ঠিক আছে মানলাম, কোন আদালতে বুঝে উঠতে পারতেছ না। এটা বললো জেলা পর্যায়ে, যে নারায়ণগঞ্জের বর্ডার শেষ আর নরসিংদীর বর্ডার শুরু। নারায়ণগঞ্জের বর্ডার শেষ, রূপগঞ্জের ওখান থেকে গাজীপুরের বর্ডার শুরু। আরও সহজ করে বলে নারায়ণগঞ্জের বর্ডার শেষ আর পূর্বাঞ্চলের মধ্যে ঢাকা সিটি পড়ে যাওয়ার কারণে পূর্বাঞ্চলের বর্ডার শুরু। তবে যে কোনো ঢাকা বা নারায়ণগঞ্জ এক জায়গায় বুঝে না বললে একটা জায়গায় করে দিলে চলবে। 18তে বলতে হচ্ছে
2 বা ততোধিকের মধ্যে পড়লে কোনো একটা থানায় করে দেবো। পুলিশে বললো আচ্ছা একটু তো বললাম, কিন্তু যদি এটা হয় ব্যক্তিগত সম্পত্তি হয় তাহলে এটা উত্তরটা দিয়ে দিলেন। এখন যদি অস্থাবর হয় ব্যক্তির কোনো ক্ষতিপূরণ মামলা তাহলে কি? বিশ্বে বললো ব্যক্তির অস্থাবরের ক্ষেত্রে আমাদের বলে দিল যে কোনো একটা জায়গায় করে দাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, যে কোনো একটা করে দিতে পারো। আর বিশ্বে বললো ঈশা যে হ্যাঁ অন্যান্য মামলা যেখানে বিবাদী একজনে যে কোনো এক জায়গায় বসবাস করে ওদিকেও করে দিতে পারো, মানে স্থাবর সম্পত্তির বাইরে একটা জায়গায় করে দিলে চলে। ঢাকায় চট্টগ্রামে দুই জায়গায় থাকে, এটা 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 যদি কোনো ঝামেলা হয় ঢাকাতেও করা যাবে, চট্টগ্রামে করা যাবে, এক জায়গায় করে দিলেই হবে। এরপর ধারা 21, এটা আমরা আলোচনা করছি কিনা আমি একটা আলোচনা করি তাহলে বিষয়। বলছি যে প্রথম শুনানিতে সময় ওই যে মামলা কাগজপত্র ফাইলিং করার পরে প্রথমেই যখন অবজেকশন দেওয়ার চান্স আসবে, ওই যে জবাব দেওয়ার যখন সুযোগ আসবে, তখনই আপনি আপত্তি দিতে পারবেন যে স্যার এতে এখতিয়ারই ঠিক নেই, এই যে মামলা করতে আসছে এতে এই জেলার এখতিয়ার না, বা এর তো এই বিষয়বস্তুর মামলা তো এখানে করা যাবে না, কোনো দিক দিয়ে এটার মধ্যে পড়ে না। এবার হচ্ছে ধারা 22, যে মামলা একাধিক আদালতে দায়ের করা যায় সেই মামলা স্থানান্তরের ক্ষমতা। যে মামলা একাধিক আদালতে ফাইল করতে যা পারা যায় তাহলে কি করা হবে? একটা মামলা একাধিক আদালতে আছে, যখন কোনো মামলা 2 বা ততোধিক আদালতে কোনো একটিতে দায়ের করা চলে, কিন্তু মামলাটি একটা আদালতে দায়ের করা হচ্ছে, তখন আদালতকে স্থানান্তরের জন্য আবেদন করবো, স্যার এই আদালতে চলে আসছে, স্যার এটা ওই আদালতে শিফট করে দিতে দেন। একাধিক আদালতে হলে আদালত তখন অন্য আদালতে শিফট করে দেওয়ার জন্য 22 ধারা অনুযায়ী আপনি কে করবে? আবেদন করতে পারবেন, আমি আদালত ঠিক করে দেবেন। এটা হলো 22 ধারা মেন পক্ষ। এবার আমরা 23-এ যাবো, আমরা 24-এ যাব। 24-এর মধ্যে যেটা বলতেছে মামলার যে কোনো পক্ষের আবেদন, ওই যে 22-এর কথা বলি, যে অপরপক্ষকে নোটিশ দেওয়া বা কার শ্রবণ করিয়া বা নোটিশ না দিয়েও আদালতের কাছে যদি মনে হয়, তার কোন কোর্ট, জজ কোর্ট বা হাইকোর্ট, ওনাদের যদি মনে হয় এই মামলা আসলে তো চেঞ্জ করে দেওয়া দরকার, তাহলে সহজ কথা হচ্ছে এগুলি স্থানান্তর করে দিতে পারবেন। অন্য কোনো মামলা যদি অন্য কোনো আদালত থেকে প্রত্যাহার করতে পারবেন, নিয়ে এসে অন্য কোনো আদালতে শিফট করতে পারবেন। আদালতের পাওয়ারটা 24 ধারা আমরা দেখতে পাবো, মামলা স্থানান্তরের
সাধারণ ক্ষমতা দেওয়া আছে 24-এ, কিন্তু মানে পক্ষে যে আবেদনটা করবে এটা করে 22-এ। আদালত যে ডিসিশনগুলি নেয়, ব্যাক আনে, ফেরত পাঠায়, প্রত্যাহার করা, নিজে দেখা বা হ্যান্ড ওভার করা, এগুলো হচ্ছে আদালত করে 24 ধারা অনুযায়ী। তাহলে আদালত এটা করতে পারে, মামলা স্থানান্তর করতে পারে, কিন্তু 22 ধারা আমাদের বলছে আপনি আবেদন করার বিষয়টা, যখন কোনো মামলার মধ্যে তখন বিবাদী অপরপক্ষকে নোটিশ দিয়া মামলাটি একটি আদালতে স্থানান্তর করার জন্য বলতে পারে, একটা আদালতে স্থানান্তর করার জন্য বলতে পারে। এটা আমরা 24-এর জায়গাটা দেখতে পেলাম।